চালাচ্ছে। বহু মানুষের বসত বাড়ি, ক্ষেত খামার প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে। তলিয়ে গেছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস কাছারি, ভেসে গেছে পুকুরের মাছ ও ক্ষেতের ফসল। সিলেটে জলধারা বর্ষণে মনে হয় যেন পৃথিবী ভেসে যাচ্ছে, এত থই থই করছে পানি চারিদিকে। প্রতি বছর পুরো বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি সহ প্রচন্ড তাণ্ডবে সরকারের উদাসীনতা বিস্ময়কর। কি হচ্ছে দেশে এ নিয়ে তাদের কোনো কথা নেই। তারা ভারতে যাবে, কি করবে, আবার যে কত গোপন চুক্তি করবে, এটা নিয়েই দেশ ফলাফল করছে। প্রতি বছর দেশের ভেতরে বৃষ্টি ও উজানের ফলে পানিতে দিশেহারা মানুষ কোথাও নিরাপদ আশ্রয় পাচ্ছে না। ঘরের ভেতর উঁচু মাচা করে করার পরেও টিকতে পারছে। এদিকে উত্তর পূর্বাঞ্চলের রংপুর ও ময়মনসিংহ বিভাগের অবস্থা মারাত্মক সঙ্গীন। উজানের ঢল প্রবল গতিতে নেমে আসায় সিলেট ও রংপুর বিভাগ নদীগুলি উচ্চে দুই পাশে প্রবল বন্যার সৃষ্টি হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে বা গণবিরোধী নীতির খেসারত দিতে হচ্ছে আজ বন্যা উপদ্রুত মানুষদের। বিশেষজ্ঞদের অভিমত, সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। একই অঞ্চলে প্রতি বছর বন্যা হওয়ার পরেও আর্লি ওয়ার্নিং সিস্টেম, যেটা তারা বলেছিল, সেই আর্লি ওয়ার্নিং সিস্টেম গড়ে তুলতে সক্ষম হয়নি সরকার। মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ফেলে দেওয়া যে সরকারের কর্মসূচি, সে সরকারের দ্বারা একটি জাতির সর্বাঙ্গীন উন্নতি লাভ কখনোই সম্ভব নয়। আজ দামি সরকারের লুটেরা নীতির জন্যই ভুক্তভোগী জনগণের মর্মভেদী অশ্রুপাতের কারণ। আওয়ামী সরকার দেশের সার্বভৌমত্ব দুর্বল করে নিজের ক্ষমতাকে আটকে রাখার জন্য উন্নয়নের কর্মকৌশল নির্মাণ করেছে। সুতরাং সেই উন্নয়নের মধ্যে পাটকাঠির কাঠামো রয়েছে বলেই সেটি ধসে পড়ছে, আর দেশের মানুষকে পোহাতে হচ্ছে দুর্যোগ ও দুর্ভোগ। এর উপর বিশ্বের শীর্ষ বায়ু দূষণ শহর ঢাকা। কারণ অপরিকল্পিত উন্নয়নের জন্য ঢাকা সহ বাংলাদেশের শহরগুলো প্রচন্ড বায়ু দূষণে নিমজ্জিত। সুপরিকল্পিত উন্নয়ন নেই বলেই বাংলাদেশের বায়ু ক্রমাগতভাবে দূষিত হচ্ছে। বৃহত্তর সিলেট, রংপুর ও ময়মনসিংহে পানিবন্দী মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি। এক অসহায় বিপন্ন অবস্থায় দিন কাটাচ্ছে লক্ষ লক্ষ বন্যা উপদ্রুত মানুষের। আমি উক্ত অঞ্চলে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদেরকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জোর আহ্বান। সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশকে দখল করে নিয়েছে দুর্বৃত্ত, সন্ত্রাসী আর সিন্ডিকেটবাজরা। নৈরাজ্যের কালো ছায়া যেন সারা বাংলাদেশকেই ঢেকে ফেলেছে। আওয়ামী লীগ এখন অদম্য জমিদার হয়ে উঠেছে। দেশের কোথাও কোনো সুস্থ প্রতিযোগিতার জায়গা নেই। ক্ষমতাসীনরা সবকিছু তাদের করায়ত্ত করার জন্য চোখ রাঙিয়ে বেড়াচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্তানরাও নিজেদের জমিদার সন্তান ভাবছে। তারা মনে করে আইন যেন তাদের হাতের মুঠোয়। ঈদের দিন রাতে বগুড়ায় আওয়ামী লীগ নেতার প্রবাসী মেয়ের গাড়ির সাথে একটি বাইকে ধাক্কা লাগায় দুইজন বাইক আরোহীকে বাসা থেকে ডেকে নিয়ে এসে আওয়ামী লীগ নেতার লোকজনেরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ঈদের আনন্দ উৎসবকেও বাকশালীকরণ করা হয়েছে। ঈদের দিন মানুষ হত্যার উন্মোদনার মধ্যে দিয়ে আওয়ামী ক্যাডাররা উৎসব পালন করছে। কোরবানির পশুর চামড়া এবার বিক্রি হয়নি, আড়তদার কোরবানির চামড়া ফিরিয়ে দিয়েছে। এটাও সিন্ডিকেট বাসদের কাজ সাজি। এটাও আপনার ইতিমধ্যেই গণমাধ্যমে সংবাদগুলো উঠতে শুরু করেছে। গরিবের হককে বঞ্চিত করে একচেটিয়াকরণ করার জন্য দেশের কোরবানির চামড়া সিন্ডিকেট ওয়ালারা কৌশলে মূল্যহীন করেছে। প্রশাসনের নির্ধারিত দামেও চামড়া কেনেনি আড়তদার। কোরবানির চামড়া বিক্রি করতে না পেরে অনেকে মাটির নিচে পুঁতে রেখেছে। এমনিতেই এবারে মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষরা কোরবানি দিতে পারেনি। সরকারি হিসেবে অবিকৃত থেকেছে 25,81,000 গবাদি পশু। বাস্তবের সংখ্যা আরো অনেক বেশি।
এরপরেও চামড়ার দাম নিয়ে এহেন নৈরাজ্য কেবলমাত্র শেখ হাসিনার শাসনেই সম্ভব। কারণ মানুষ বেঁচে থাকার সব অবলম্বনকে এরা নিরুদ্দেশ করে দিতে চায়। যে দেশে সবজি, সালাদ, শক্তিতে মানব দেহের ক্ষতিকারক কীটনাশকের সন্ধান পাওয়া যায়, সে দেশের সরকার যে গণবিরোধী সিন্ডিকেট বাসদেরই সরকার, তা বলার অপেক্ষা রাখে। যখন কোনো জবাবদিহি থাকে না, তখন সব সেক্টরে সরকারের দোসররা সবকিছু নিয়ন্ত্রণ করে, যার কারণে সাধারণ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতেও তাদের দ্বিধা পায় না। বাংলাদেশের মানুষের অকাল মৃত্যুর জন্য দায়ী দামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার। সাংবাদিক বন্ধুরা, আজ বিশ্ব শরণার্থী দিবস 20 জুন। প্রতি বছর 20 জুন এই আন্তর্জাতিক দিবসটি জাতিসংঘ কর্তৃক উদযাপিত হয়। এটা সারা বিশ্বের উদ্বাস্তুদের সম্মান করার জন্য এই দিবসটি পালন করা হয়। নিজ দেশের সংঘাত ও নিপীড়ন থেকে পালিয়ে আসে শুধুমাত্র অভয়ারণ্য খুঁজে পেতে এবং উন্নত জীবনযাপনের আশা। বাংলাদেশের প্রধান শরণার্থী সমস্যা রোহিঙ্গা। প্রায় 12 লক্ষ রোহিঙ্গা নিপীড়নের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে এখন মানবিক বিপর্যয় দেখা যাচ্ছে। গতকালও পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে 11 জন মারা গেছে। কিন্তু তাদের নতজানু সরকার তাদের নিজ দেশে ফেরাতে কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি। এদেরকে নাগরিক হিসেবে নিজ দেশে ফেরাতে মিয়ানমারকে রাজি করাতে ব্যর্থ হয়েছে সরকার। কিন্তু অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সরকারের আমিরও এমন ঘটনা ঘটেছে। সে সময় সফল কূটনৈতিক তৎপরতায় তাদেরকে ফেরত পাঠাতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সক্ষম হয়েছে। বাংলাদেশের কোটি কোটি যুবক এখন বেকার। শুধুমাত্র ভিন্ন মতের কারণে অনেক তরুণ যুবক কর্মসংস্থানের সুযোগ না পেয়ে বাংলাদেশ ছেড়ে ভূমধ্য সাগর সহ বিভিন্ন সাগরে বাড়ি দিতে গিয়ে অনেকেই শরীর সমান হয়ে পড়ছে। বহু সংখ্যক বাংলাদেশিরা এখন নিজ দেশে পরবাসী। একদলীয় শাসনে নিজ দেশেরই ভিন্ন ভিন্ন রাজনৈতিক একদলীয় শাসনে নিজ দেশেরই ভিন্ন রাজনৈতিক মতের কারণে নিপীড়ন ও অত্যাচারের শিকার হচ্ছে। আপনারা জানেন সেটি বাংলাদেশ। কতজন গুম হয়েছেন, কতজন ক্রস ফায়ারের শিকার হয়েছেন, কতজনের হাত এবং পায়ের নখ তুলে নেওয়া হয়েছে এবং কতজন যে অন্ধ হয়ে গেছে র্যাব পুলিশের ছোড়া গুলিতে, তার কোন ইয়াত্রা, তার সংখ্যা বলা খুব মুশকিল। প্রতিদিনই এই সংখ্যা ক্রমাগত করে বাড়ছে এবং বাংলাদেশের এই দুর্বিনীত দুঃশাসনের কারণে অসংখ্য তরুণ যুবক তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং কারো কারো শরীর সমান হচ্ছে ভূমধ্য সাগর, আরব সাগর, লোহিত সাগর অথবা আটলান্টিক। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষ বন্দী, বাংলাদেশের মানুষও অনেকটা শরণার্থীর মতো বিভিন্ন দেশে আশ্রয় লাভ করেছে শেখ হাসিনার দুঃশাসন এবং নিপীড়ন নির্যাতন। এরা দেশ ছেড়ে বিভিন্ন উদ্বাস্তু জীবনযাপন করছে। হিংস্র কর্তৃত্ববাদী শাসনের কারণেই বহু দেশ থেকে অসংখ্য মানুষ অন্য দেশে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। আমি সারা বিশ্বের শরণার্থীদের প্রত্যাশা ও উন্নত জীবনের আকাঙ্ক্ষার প্রতি সংহতি জানাচ্ছি এবং তারা যাতে নিজ দেশে শান্তিতে বসবাস করতে পারে এবং ফেরত যেতে পারে সেই কামনায় বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে বন্যা তো ঝড় ঝঞ্ঝা বন্যা সবসময় একটা প্রাকৃতিক বিষয়। এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আপনার সরকারকে কেন দোষারোপ করছেন, যে ব্যাখ্যা দিতে করছেন? সরকারকে দোষারোপ করছে এই কারণে তৎপর এবং কর্মক্ষম সরকার থাকলে এটাকে দ্রুত প্রতিহত করা, মোকাবেলা করার মানে তাদের সক্ষমতা থাকতো। কিন্তু তারা যেহেতু দুর্নীতিতে একেবারে নিমজ্জিত, মহাদুর্নীতির অভিযোগগুলো প্রতিদিন তাদের ঘনিষ্ঠ কর্মকর্তা অথবা দলের লোকে বের হচ্ছে, সুতরাং তাদের মনোযোগটা হচ্ছে বড় প্রজেক্টের মাধ্যমে বড় দুর্নীতি করে সেটাকে বিদেশে পাচার করা। যারা এইটাতে নিবন্ধিত থাকে তারা জনগণ, জনকল্যাণ এবং প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত তাদের সেখানে যাওয়া বা তাদেরকে
মানে সেই দুর্যোগকে মোকাবিলা করার যে সক্ষমতা সেটা থাকে না। সেটা সর্বক্ষেত্রেই আপনার সেটা হয়েছে। এই যে আমি যেটা বলেছি যে বারবার সিলেট অঞ্চলে যে বন্যা হচ্ছে সেখানে আর্লি ওয়ার্নিং সিস্টেম, সে আর্লি ওয়ার্নিং সিস্টেম তারা করতে পারতো। আর্লি ওয়ার্নিং সিস্টেম করলে আপনার নদীর ধারে যে বস্তি টস্তিগুলো এখানকার মানুষকে দ্রুত আপনার সরিয়ে নিয়ে যেতে পারতো একটি সরকার। তো এই যে ব্যবস্থাগুলো সেগুলো তারা করতে পারে না। এবং বন্যার কারণে যে মানে ফ্লাড শেল্টার, সে যথেষ্ট ফ্লাড শেল্টার কিন্তু গড়ে ওঠেনি। সমুদ্রের ধারে সাইক্লোনের জন্য শেল্টার সেখানে হয়েছে, কিন্তু ফ্লাড শেল্টার গড়ে ওঠে। আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে, আর বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর একটা টর্নেডো গালফ অফ মেক্সিকোর ধারে এবং অন্যান্য আটলান্টিকের পাশে, বিশেষ করে ফ্লোরিডা, টেক্সাস, ভয়ঙ্কর ভয়ঙ্কর টর্নেডো। কিন্তু আপনারা দেখেছেন ওদের আর্লি ওয়ার্নিং সিস্টেম এত চমৎকার, খুব দ্রুত গতিতে একটা শহরের সমস্ত লোককে তারা শিফট করে নিয়ে যেতে পারে আরেকটি শহরে। তো এটাই তো হচ্ছে জবাবদিহিমূলক একটা সরকার থাকতে, জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকার থাকতে, যারা সবসময় ভাবতো যে আমাদেরকে জনগণকে জবাবদিহি করতে হবে আমাদের কাজের যদি কোনো ভুল হয়। তো এরা তো বেপরোয়া, এরা তো কর্তৃত্ব, ওদের তো ভোটের কোনো দরকার পড়ে না। সুতরাং জনগণ বাদ ছিল কি মরল এটা তারা কখনোই মানে ভ্রুক্ষেপ করে না বলেই আজকে এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে এত ক্ষয়ক্ষতি হয়, মানুষের এত দুর্যোগ। যে আপনার যে ল্যান্ডস্লাইড যেটা হয় বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং এই অঞ্চলে, তো এই যে ল্যান্ডস্লাইড হতে পারে অতিবৃষ্টির কারণে, সেই জন্য যে প্রোটেকশন আগে থেকে যে তোমরা পাহাড়ের নিচে বা পাহাড়ের ওখান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া যেতে পারে বর্ষা আসার আগে, সেটা যদি তারা করতেন তাহলে এই যে গতকাল যে রোহিঙ্গা 11 জন মারা গেল, 10 জন রোহিঙ্গা এবং একজন স্থানীয় শিশু মারা গেলেন গতকাল, এটা সম্ভব হতো না যদি একটা জনগণের সপক্ষের দল এবং জনগণের দ্বারা নির্বাচিত একটি দল। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন জানতে, সেটা হচ্ছে যে নির্বাচন গেল, 28 অক্টোবর গেল, ঈদ গেল, একটা দমন পীড়ন, জেল জুলুম হিলুয়ার মধ্যে ছিলেন, আত্মগোপনে ছিল। এখন কি নির্যাতন কমেছে? স্বাভাবিক জীবনে কি ফিরেছেন আপনারা? নির্যাতনের ধারা নানাভাবেই তারা প্রতিদিনই আমাদের কাছে খবর আসছে। আমাদের অসংখ্য নেতা কর্মী তাদের শুধু পূর্বের মামলা না, সে পূর্বের সাথে নতুন মামলা দিচ্ছে এবং তাদেরকে সাজা দিচ্ছে। কেউ পলাতক জীবনযাপন করছে, কেউ ধরা করে জেলে যাচ্ছে। এইটা মানে এই পদ্ধতি নিপীড়করা তারা সবসময় নিপীড়নের একটা পদ্ধতি তারা চালু রাখে। এখন এই পদ্ধতি তারা চালু রেখেছেন। এবং আমি এই ঈদের দিনে কিছু গুম খুনের পরিবারের বাসায় গিয়েছিলাম, তাদের কাছ থেকে বর্ণনা পেয়েছি, এটা ভয়ঙ্কর। এটা আপনাদের কাছে বললো, বাড়িতে বাড়িতে গিয়ে প্রশাসনের লোকরা তারা থ্রেট করে যে তোমাদেরকে যে গুম করা হয়েছে, কোথায় রাখা হয়েছে, কি করা হয়েছে তোমরা বলবে। বাসার পরিবারের লোকরা আস্তে আস্তে মুখ করছে। এবং আরো দু একটি পরিবার তারা আমার সাথে দেখা করতেই চায়, মানে তাদের প্রতি হুমকি, যে কি পরিমাণ হুমকি গেছে তাদের কাছে, যার কারণে তারা এটা মানে বলতে সাহস করছে। কিছু কিছু পরিবারের সদস্যরা তারা বলছে কি ধরনের প্রশাসনের হুমকি। এই সব মিলিয়ে যে নিপীড়নের বহুমাত্রিক নিপীড়ন সরকার যে নামিয়ে এনেছে ভিন্ন মতাবলম্বীদের উপর, গণতন্ত্রকামী মানুষের উপর, সেটা আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই অবলম্বন করছে। আর প্রশ্ন দরকার এই রিলেটেড আমার বক্তব্য রিলেটেড প্রশ্ন না, রাজনৈতিক এটা আমরা এটাকে হাইলাইট করছি। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, উল্টো দিকে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল হিসেবে আগামী 23 জুন তাদের 75 বছর পদার্পণ করছে এবং সেভাবে তারা পালন করছে। এই রাজনৈতিক দলটিকে আপনার বড় রাজনৈতিক দল হিসেবে কিভাবে মূল্যায়ন করেন? এটা আমি পরবর্তীতে বলবো।